ভিডিওটি যখন আমরা আপলোড করছি শেষ মুহূর্তে জানতে পারলাম কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান অবশেষে তিনি পদত্যাগ করেছেন। এই বিপুল চাপের মুখে দাঁড়িয়ে অবশেষে কোথাও কি পিছু হটতে হলো বিজেপিকে? ধর্মেন্দ্র প্রধানের এই যে পদত্যাগ, এটা কি আরও আগে আসতে পারত? তাহলে কি পরিস্থিতি এতটা জটিল হতো না? নাকি ধর্মেন্দ্র প্রধান এর আগে কোনো বিবৃতি দিতে পারতেন, কথা বলতে পারতেন এই পরিস্থিতি এত জটিল হওয়ার আগে? গোটা বিষয়টি নিয়ে বিজেপি সত্যিই চাপে। চলুন আজকের এই প্রতিবেদনটা আপনাদের জন্য। এবার কলকাতাতেও আমরা দেখলাম ছাত্রদের বিক্ষোভ। মূলত ককরোচ জনতা পার্টি কলকাতাতেও ছাত্র মিছিলের পারমিশন চেয়েছিল, কিন্তু সরকার মঞ্জুর করেনি। অগত্যা তাঁদেরকে সাপোর্ট করেছে বাম ছাত্র সংগঠনগুলো। তারা নিজেদের নামে পারমিশন নিয়েছে এবং সেখানে সবাইকে আসার অনুরোধ করায় ককরোচ জনতা পার্টি সেই মিছিলকে ব্যবহার করেছে। কলকাতার ছাত্র মিছিলে বহু মানুষ জমায়েত হয়েছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বাস্তব চরিত্রটা মিছিলের ছিল মূলত এখানে প্রচুর ছাত্র যেমন ছিল সেটা অস্বীকার করা যায় না, আবার ছাত্রদের সঙ্গে সঙ্গে সেই মিছিলে বহু সুবিধেবাদী, বহু রাজনৈতিক ফায়দা তোলার লোকও ঢুকে পড়েছিল, সেটা অস্বীকার করা যায় না। কিন্তু কেবলমাত্র রাজনৈতিক ফায়দা তোলার লোকেরা একটা মিছিলে ঢুকেছিল বলেই আপনি কি নিট কেলেঙ্কারির বিষয়টাকে, মানে এর গুরুত্বটাকে অস্বীকার করতে পারেন? আজকের প্রতিবেদনে আমরা দেখব নিট কেলেঙ্কারিকে নিয়ে কলকাতার ছাত্র মিছিল যেটা হলো, কেন এই নিট কেলেঙ্কারিটা দেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ। তার কারণ অনেকেই বলছেন যে নিট পরীক্ষার পেপার লিক হয়েছে তো কি হয়েছে, প্রশাসন তো ব্যবস্থা নিয়ে নিয়েছে, পরীক্ষাও হয়ে গিয়েছে, রেজাল্ট আউট হয়ে গিয়েছে। আজ থেকে 2 বছর আগেও এভাবেই নিট পরীক্ষার পেপার লিক হয়েছিল। তখনও মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। তিনি তখন বলেছিলেন অলরেডি একটা কঠোর আইন এক্সিস্ট করে, আমরা সেই আইনে ব্যবস্থা নেব। একজনকে গ্রেফতারও করা হয়েছিল, কিন্তু 2 বছর ধরে তার উপরে বহু তদন্ত চালিয়েও কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ নিট কেলেঙ্কারির ভেতরেই বসে রয়েছে এরকম একটা চক্র যা বারবার পরীক্ষার পেপার লিক করছে এবং ভারতের মতন স্ট্রং প্রশাসনও সেটা ধরতে পারছে না। এটা চূড়ান্তভাবে আমাদের সরকারের ব্যর্থতা এবং বিদেশি রাষ্ট্রগুলোর যখন তখন এর সুযোগ নেওয়া বা নিতে পারে। এখন প্রধানমন্ত্রী কি বলছেন? এখন তিনি বলছেন ফার্স্ট ট্র্যাক কোর্ট, মানে ফের একবার একটা নতুন আইন। কেন নিট কেলেঙ্কারি এত গুরুত্বপূর্ণ সেটা আজকে আপনাদের সামনে প্রথমেই বলবো, ভালো করে শুনুন। তারপর আপনাদের বলবো কলকাতায় অনুষ্ঠিত ছাত্র মিছিল সত্যিই কি এটা ছাত্র মিছিল, নাকি বিরোধীদের মুখোশের আড়ালে অন্য কারো তাণ্ডব। নিট পরীক্ষা কি? যে কোনো ছাত্রছাত্রী যদি ভবিষ্যতে MBBS, BDS বা অন্যান্য মেডিকেল কোর্সে ভর্তি হতে চান, তাহলে প্রথম ধাপ হলো এই NEET, মানে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট। এই পরীক্ষার আয়োজন করে কারা? ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা NTA। দেশের শত শত সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির দরজা খুলে দেয় এই একটাই পরীক্ষা, অর্থাৎ ডাক্তার হওয়ার স্বপ্নের প্রথম সিঁড়ি হলো এই নিট। কারাই পরীক্ষায় বসতে পারে? নিট পরীক্ষায় বসার জন্য দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে পড়তে হবে, অবশ্যই থাকতে হবে পদার্থবিদ্যা, রসায়ন, জীবনবিদ্যা। এছাড়াও নির্দিষ্ট যোগ্যতা এবং প্রয়োজনীয় নম্বর থাকতে হবে। সারা ভারতে একটাই মাত্র পরীক্ষা হয় এই নিট, যেটার মাধ্যমে আপনার ঘরের সন্তানরা ডাক্তার হতে পারে। 150 কোটির দেশে মানুষকে দেখবার জন্য কত ডাক্তার প্রয়োজন হয় প্রতি বছর? এই নিটের মাধ্যমে, একমাত্র একটা পরীক্ষার মাধ্যমেই ভারতের ছেলে মেয়েরা ডাক্তার হতে পারে। যারা ছোটবেলা থেকে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখে তারা প্রত্যেকেই তো বড়লোক ঘরের নন। তাদের মধ্যে অনেকে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। তারা নিজের সব কিছু দিয়ে বছর 2-3 ধরে এই পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করে। হয়তো এই পরীক্ষার্থীদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা বছর 3 ধরে প্রস্তুতি করছিল এবং প্রস্তুতির জন্য তারা যে বইপত্র কিনেছিল, যে টিউশনগুলো করেছিল, তার জন্য তাদের লাখ লাখ টাকা খরচ করতে হয়েছে। রিসেন্টলি একটি ওয়েব সিরিজ এসেছিল কোটা ফ্যাক্টরি, আপনারা নিশ্চয়ই সেটা দেখেছেন। UPSC এবং এই নিট, সেই পরীক্ষার জন্য ছেলেমেয়েরা রাজস্থানের এই কোটাতে যখন যায়, তাদের কি কঠিন সময় বা কঠিন দিনের মধ্যে দিয়ে যেতে হয়। ঘটি বাটি সমস্ত কিছু বিক্রি করে এই কোটাতে
তারা ভর্তি হয় বিভিন্ন বড় বড় কলেজগুলোতে, টিউশন নেয় সেখানে, দিনের পর দিন কত পরিশ্রম, বাবা মাকে ছেড়ে তারা সেখানে দূরে পড়াশুনো করে এবং ফাইনালি নিটের এক্সাম ক্র্যাক করবে বলে তারা সেখানে পরীক্ষা দেয় বা সেখানে পড়াশুনো করে। এটা 1-2 দিনের ব্যাপার নয়। যদি পরীক্ষায় বসে ফেল করতো তবে একটা কথা ছিল, কিন্তু নিজেদের সর্বস্ব দিয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসে দেখা গেল পেপারটাই লিক। তারা পরীক্ষায় বসার সুযোগ পর্যন্ত পেল না, মানে যে পরীক্ষাটা তারা দিচ্ছিল সেটা হলোই না। তাদের যোগ্যতা অযোগ্যতা তো অনেক দূরের গল্প। একবার নয়, বারবার এই ঘটনা ঘটছে। ভাবুন, যারা ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে এসছে, তারা কেবলমাত্র প্রশাসনের ব্যর্থতার জন্য তাদের সেই স্বপ্ন থেকে দূরে ছিটকে গেল। আপনার যদি জীবনে একটা স্বপ্ন থাকে ছোটবেলা থেকে, সেটা থেকে যদি কেউ আপনাদেরকে দূরে সরিয়ে দেয়, যেটাতে আপনার কোনো দোষই নেই, আপনার কেমন লাগবে? এ কারণেই প্রচুর ছেলে মেয়ে সুইসাইড করেছে। অনেকে বলবেন এর থেকে বেশি সুইসাইড করে মানুষ অন্য কোনো কারণে। এটা কোনো ব্যাখ্যা হলো? এটা কোনো যুক্তি হলো? দেশের এমন একটি প্রফেশন ডাক্তারি, যেটা শুধুমাত্র অন্যান্য প্রফেশনের সঙ্গে মেলানো যায় না। এটা হচ্ছে নোবেল কজ, এমন একটি প্রফেশন যা আমার আপনার জীবন বাঁচায়। সেখানে আপনি এবার তাকে বললেন, ওহো হো হো, খুব ভুল হয়ে গেছে, ঠিক আছে, পরের বার থেকে আরো একবার চেষ্টা করব। তার তো জীবন শেষ না? সে তো আর পরের বার বসতে পারবে না। হয়তো সেই পয়সা তাদের নেই, কারণ বছরের পর বছর নষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে বারবার পরীক্ষায় বসা সবার পক্ষে সম্ভব হয় না। এবার তখন সে যখন দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে লড়াই করতে নামছে, তখন আপনি বলছেন সে অ্যান্টি ন্যাশনাল, সে দেশদ্রোহী। তাহলে কি দেশদ্রোহীর শাস্তি মৃত্যুদণ্ড? মানে নিট কেলেঙ্কারিতে যারা যারা প্রোটেস্ট করছে তাদেরকে দেশদ্রোহী বলে দিতে হবে, তাদের মেরে ফেলতে হবে? অদ্ভুত কিছু মানুষের অদ্ভুত এই চিন্তা ভাবনা। এবার আপনাদের বলবো যে নিট কেলেঙ্কারি নিয়ে এত চিৎকার চেঁচামেচি কেন হচ্ছে? আপনারা বুঝতেই পারছেন কেন হচ্ছে। হ্যাঁ, এই পেপার লিক তো অনেক পরীক্ষারই হয়, নিটেরও হয়েছে, তো সেক্ষেত্রে এত বাড়াবাড়ির কি আছে? শুনুন, নিটের পেপার লিক আর কেউ কেউ বলে বেড়াচ্ছেন যে মাধ্যমিক পরীক্ষার পেপার লিক নাকি একই ব্যাপার। এদের বুদ্ধিশুদ্ধি কোথায় থাকে আমি তো সেটাই মাঝে মাঝে ভাবি। মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, গ্র্যাজুয়েশন পরীক্ষা, এগুলো প্রত্যেকটাই সেই এক একটা রাজ্যের আলাদা আলাদা ব্যাপার। বিহারের আলাদা বোর্ড রয়েছে, ওয়েস্ট বেঙ্গলের আলাদা বোর্ড রয়েছে, ইউপির আলাদা রয়েছে, মধ্যপ্রদেশের আলাদা রয়েছে, রাজস্থানের আলাদা রয়েছে। সব জায়গার বোর্ড আলাদা। সেখানে একটা রাজ্য স্তরে, প্রশাসনিক স্তরে সেখানে একটা গাফিলতি হলেও হতে পারে, কিন্তু নিট হচ্ছে গোটা দেশের পরীক্ষা। এটা একটা ন্যাশনাল এন্ট্রান্স এক্সামিনেশন। যেমন ধরুন মিলিটারিতে চান্স পাওয়ার জন্য যে পরীক্ষাগুলো দিতে হয়, এগুলো হচ্ছে গভর্নমেন্টের একদম উচ্চ স্তরের পরীক্ষা, যেগুলো পেপার স্বয়ং দেশের মিলিটারিরা পাহারা দিয়ে থাকে। সেই পরীক্ষার পেপার লিক হয়ে যাচ্ছে, মানে আপনি বুঝতে পারছেন নিরাপত্তার জায়গাটা কোথায় রয়েছে। আমাদের প্রশাসনিক স্তরের মধ্যে কত বড় গাফিলতি রয়েছে। আজকে এই নিট পরীক্ষার পেপার ফাঁস আমাদের সামনে এসেছে। যদি ফাঁস সামনে না আসতো, যদি এই সুযোগ ব্যবহার করে কোনো বিদেশি রাষ্ট্রের এজেন্ট পরীক্ষায় বসে ডাক্তার হয়ে পরবর্তীকালে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় ভয়ঙ্কর কিছু করত, আমাদের দেশের টোটাল স্ট্রাকচারটা সর্বনাশ হয়ে যেত। বিদেশি শত্রুরা বসে রয়েছে এই স্ট্রাকচারের ভেতরে ঢোকবার জন্যই। অর্থাৎ বোঝাই যাচ্ছে নিটের পেপার লিক শুধুমাত্র কিছু ছাত্রছাত্রীর জীবন নষ্ট বা তাদের আত্মহত্যার ঘটনা নয়। নিটের পেপার লিক দেশের অভ্যন্তরীণ ব্যবস্থাটারই কোমর নাড়িয়ে দিতে পারত। অনেকেই বলছেন কি ছাত্রছাত্রীদের ধৈর্য ধরার কথা। অরাজকতা করে লাভ নেই, যার জীবন গেল সেটা তো আর ধৈর্য ধরে ফিরে আসবে না। আর এর আগেও তো নিট পরীক্ষায় কেলেঙ্কারি হয়েছে 2024-এই, ওই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। তখন ছাত্ররা আন্দোলন করেনি, না করে তাদের কি হয়েছে? তারপর কি আমরা কোনো সুফল পেয়েছি? প্রশাসন কি কিছু করতে পেরেছে? এর আগে যে কেলেঙ্কারি হয়েছিল, মানুষ কি তখন প্রশাসনের ওপর ভরসা রেখেছিল? প্রশাসনের উপর ভরসা তখন ওঠে যখন আলটিমেটলি ভরসা কিছু করা যায় না। এনটিএ-কে বিষয়টা নিয়ে তদন্ত করার ভার দেওয়া হয়েছিল। তারা কি জানিয়েছিল? এনটিএ বলেছিল কিছু পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে দেরিতে পৌঁছেছিল, তারা কম সময় পরীক্ষা দিয়েছে, সেই কারণে গ্রেস মার্ক বা অতিরিক্ত নম্বর দেওয়া হয়েছে। কিন্তু এই ব্যাখ্যা অনেক ছাত্রছাত্রী এবং অভিভাবকের কাছে গ্রহণযোগ্য হয়নি।
তাদের প্রশ্ন, যদি পরীক্ষার নিয়মেই এই নম্বর পাওয়া সম্ভব না হয় তাহলে কিভাবে 718 বা 719 এলো? আরও কেন সন্দেহ বাড়ল? ফল বিশ্লেষণ করে দেখা যায় যে 67 জন প্রথম হয়েছেন, তাদের মধ্যে 8 জন একই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষার্থী। এত বড় মিলকে অনেকেই নিছক কাকতালীয় বলতে রাজি হননি। ফল প্রকাশের দিন নিয়েও প্রশ্ন ওঠে। নিটের ফল প্রকাশ হওয়ার কথা ছিল 14 জুন, কিন্তু হঠাৎ 4 জুন ফল প্রকাশ করা হয়। সেই দিনই ছিল লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন। অনেকের অভিযোগ ছিল ভোটের খবরে যাতে নিট নিয়ে বিতর্ক চাপা পড়ে যায়, সেই কারণেই ফল আগে প্রকাশ করা হয়েছে, যদিও এই অভিযোগের কোনো সরকারি প্রমাণ এখনো সামনে আসেনি। 2024 সালে আবার সেই কেলেঙ্কারি সামনে এসেছে। 2 বছর আগে যখন হয়েছিল তখন অনেকেই ভেবেছিল প্রশাসন ব্যবস্থা নেবে, রয়েছে প্রশাসন, কিন্তু কোনো ব্যবস্থা কিচ্ছু হয়নি। আবার পেপার লিক। অনেকে বলছে পাঞ্জাবে একটা পরীক্ষার পেপার লিক হয়েছে। দেখুন, আবারও বলছি, রাজ্য স্তরের একটা পরীক্ষা আর কেন্দ্রীয় স্তরের এই হাই সিকিউরিটি অ্যালার্ট, যেগুলো দেশের মিলিটারির যার সাথে জড়িত, সেই সিকিউরিটিগুলো ফেল করে যাওয়া, দুটোর আকাশ পাতাল তফাৎ রয়েছে। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য আরও আগে আসা উচিত ছিল নাকি? ধর্মেন্দ্র প্রধান একবার কি বক্তব্য রাখতে পারতেন না? ধর্মেন্দ্র প্রধান একবার কি সেই ধর্ণা মঞ্চে যেতে পারতেন না? আজকে যখন সোনাম ওয়াংচুকের সঙ্গে বসছেন, আরও কিছুদিন আগে কি যেতে পারতেন না? ছাত্র আন্দোলনে অরাজকতা বাড়ছে, প্রচুর বাইরের লোক ঢুকে যাচ্ছে। এই বিষয়গুলোকে উপলব্ধি করে প্রধানমন্ত্রী অনেক আগেই বিষয়টাকে হ্যান্ডেল করে নিতে পারতেন নাকি? আপনারা বলবেন ধর্মেন্দ্র প্রধান সরে গেলেই কি সব সমস্যার সমাধান হয়ে যেত? না, হয়ে যেত না। এর আগেও তো বিজেপি সরকার যখন বিরোধী পক্ষে ছিল তখনও তো অনেকের ইস্তফা দাবি করেছে। তারা ইস্তফা দিয়ে দিলেই কি সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে? না, এটা একটা শুরু। বারবারই বলা হচ্ছে যে দেশের হাই সিকিউরিটি অ্যালার্ট যে মন্ত্রী রক্ষা করতে পারে না, তার কোনো যোগ্যতা নেই সেখানে বসে থাকার। দেশের প্রধানমন্ত্রী আরও আগে এগিয়ে আসা উচিত ছিল আপনার। যেটা আপনি দিন কয়েক আগে করলেন, সেটা আরও আগে করলে বিষয়টাকে না বন্ধ করা যেতে পারত। এবার আসি আমাদের তিলোত্তমা কলকাতায় ছাত্র আন্দোলন এবং সাংবাদিক নিগ্রহের বিষয়টাকে নিয়ে। কলকাতার ছাত্র আন্দোলনে বাম ছাত্র সংগঠন, বিশেষ করে SFI, তারা ছিল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। ফ্ল্যাগ দেখা গিয়েছে। এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যে এই ছাত্র আন্দোলনকে ব্যবহার করতে চাইবে সেটা পরিষ্কার, কারণ বিজেপি বিরোধী শক্তি এখন মাথাচাড়া দিয়ে উঠছে, বিজেপি ক্ষমতায় এসছে তাই। এবং এর ফলে ছাত্র আন্দোলনের মূল নীতি থেকে সরে যাচ্ছে বিষয়টা। সরকার বলে দিতে পারছে যে আসলে ছাত্র নয়, এরা বিজেপি বিরোধী লোক, তারা নিজেদের বিজেপি বিরোধী এজেন্ডাকেই ফুলফিল করার জন্যই ছাত্র আন্দোলনের মুখোশ পরে নেমেছে। তাই বিরোধী দলগুলোকে বুঝতে হবে ছাত্র আন্দোলন, যেটা সরকারের সাথে ছাত্রদের বোঝাপড়ার বিষয়, সেখানে আপনাদের নিজস্ব রাজনীতি করতে আপনারা যাবেন না। তাহলে ছাত্র আন্দোলনটা না মাটি হয়ে যাবে। এরই সঙ্গে আমরা কি দেখলাম? সাংবাদিকদের উপর হামলার ঘটনা। তীব্র নিন্দা জানাই। এটা কি গণতন্ত্র? জেন জি যারা এটা করলেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা এই মুহূর্তে আধুনিক সময়ে আপনারা বলছেন গদি মিডিয়া, কিন্তু গণতন্ত্র, সমাজ ব্যবস্থায় আইন শৃঙ্খলা, কোনো কিছুকে আপনারা মানেন না। আপনি একজন সাংবাদিককে নিগ্রহ করছেন, চড়থাপ্পড় মারছেন। একজন প্রকৃত ছাত্র কখনো কলম, ক্যামেরা বা মাইক্রোফোনের বিরুদ্ধে লড়াই করে না। মতের বিরোধ করতে পারে, প্রতিবাদ করতে পারে, প্রশ্ন থাকতে পারে, কিন্তু তার উত্তর কখনো মারধর হতে পারে না। এটা সাফ কথায় এক ধরনের গুন্ডামি। হ্যাঁ, সাংবাদিকদেরও নিরপেক্ষ থাকা উচিত, আমি মানছি। রাজনৈতিক দলের হয়ে পেটোয়া সাংবাদিকতা এই মুহূর্তে একটা কালচার হয়ে গেছে। এই মুহূর্তে রাজনৈতিক দলের হয়ে মুখপাত্র হয়ে থাকতে হবে, কিছু কিছু নিউজ চ্যানেল এটাই করে। সত্যের পক্ষে দাঁড়ানো সাংবাদিকতার ধর্ম, এসব চুল হয়ে গেছে। কিন্তু যদি কোনো সংবাদ মাধ্যম পক্ষপাতদুষ্ট বলে মনে হয়, তার বিচার গণতান্ত্রিক উপায় হবে, হামলা করে নয়। কারণ ডেমোক্রেসি আপনাকে এই রাইট দেয় না। যাদের সাংবাদিকদের উপর চড়াও হতে দেখা গিয়েছে, তারা আদৌ কি ছাত্র? সে প্রশ্ন উঠছে। আর যদি ছাত্রও হয়ে থাকে, এরা গুন্ডাদের থেকে কিছু কম নয়। তারা ছাত্র হোক আর না হোক, একটা বিষয় স্পষ্ট, এই ধরনের কাজ আন্দোলনের শক্তি বাড়ায় না, বরং দুর্বল করে। আজকে দিল্লিতে যে ছাত্ররা মার খেয়েছে পুলিশের হাতে, তারা কোন মুখে কথা বলবে? তারা সাংবাদিক পেটাচ্ছে এখানে,
ককরোচ জনতা পার্টি নেতৃত্ব দিচ্ছে। যে আন্দোলনের পাশে সাধারণ মানুষ দাঁড়িয়েছিল সেই আন্দোলনের দিকেই আজ আঙুল উঠছে কয়েকজন এই বেপরোয়া আচরণের জন্য। মনে রাখতে হবে, খবর সংগ্রহ করা একজন সাংবাদিকের পেশা, এটা তার রুজি রুটি, সে পেট চালায়। সে নিউজ চ্যানেলের মালিক নয়, সে এজেন্ডা ঠিক করে না, সে কিভাবে চলবে নিউজ চ্যানেল সেটা ঠিক করে না। তাকে মারছেন কেন? তার বাড়িতে সন্তান রয়েছে, স্ত্রী রয়েছে। কোন খবর কিভাবে প্রকাশ পাবে সেই সিদ্ধান্ত অনেক সময় সংবাদ মাধ্যমের সম্পাদকীয় স্তরেই নেওয়া হয়। তাই মতবিরোধ থাকলেও সাংবাদিকদের গায়ে হাত তোলা কোনো নৈতিক বা গণতান্ত্রিক অধিকার কারো হতে পারে না। এই ঘটনায় মিছিল প্রমাণ করেছে এই দেশের নতুন প্রজন্ম এখনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, প্রতিবাদের শক্তি তার শৃঙ্খলায়, আন্দোলনের শক্তি তার যুক্তিতে, আর বিপ্লবের শক্তি তার চরিত্রে। কয়েকজন সুযোগ সন্ধানী যদি আন্দোলনের ভেতরে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাহলে সবচেয়ে বড় ক্ষতি হয় সেই আন্দোলনেরই। তাই আজ প্রয়োজন আরো বেশি সচেতন, আরো বেশি সংযম এবং আরো বেশি ঐক্যের। অধিকার চাই, ন্যায় চাই, পরিবর্তন চাই, কিন্তু সেই লড়াই হবে মাথা উঁচু করে, যুক্তির ভাষায়, গণতন্ত্রের পথে। কারণ ইতিহাস সাক্ষী, যে আন্দোলন নিজের আদর্শ হারায়, সে আন্দোলন শেষ পর্যন্ত নিজের গন্তব্য হারিয়ে ফেলে। বিরোধী শিবিরে থাকবার সময় রাজনৈতিক দলের অনেক কিছুই বলার মতন স্বভাব থাকে, সুযোগও থাকে। কিন্তু তাদের হাতে যখন ক্ষমতা আসে না, তাদের হাতে যখন প্রশাসন আসে, তাদের হাতে যখন সমস্ত রকমের সরকারি ব্যবস্থা আসে, তখন না তাকে অনেক পোলাইট হয়ে যেতে হয়, অনেক গভীরভাবে ভাবতে হয়। দেশের প্রশাসন এখন বিজেপির হাতে, বেঙ্গলের প্রশাসন এখন বিজেপির হাতে, তাকে অনেক পোলাইট ভাবতে হবে। বিরোধী মানুষের শত্রু, তাকে মারবো, হত্যা করে দেব, এই বিষয়টাকে নিয়ে যদি এগোনো যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদ রয়েছে। কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিকে দেগে দেওয়া, এটাও গণতন্ত্র অ্যাকসেপ্ট করে না। যারা যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদের চিহ্নিত করুন। এগুলো কিন্তু অ্যালার্ট, যে অ্যালার্টটা মমতা ব্যানার্জি বুঝতে পারেননি। মমতা ব্যানার্জিও কিন্তু একইভাবে সমস্ত বিরোধীদের শেষ করে দেব, অভয়া আন্দোলনের সবাই আমার শত্রু, তাদেরকে ধরে পিটাবো, আমাদের বিরোধী ছাত্ররা রাস্তায় নামবে, আন্দোলনের গলা টিপে ধরবে, এগুলো করেছিল। সুতরাং যারা যারা আন্দোলনের বিপক্ষে রাস্তায় নেমে ছাত্রদের পিটানোর নির্দেশ দিচ্ছেন, একবার ভাববেন, এই দেশে কিন্তু মানুষকে পিটিয়ে মেরে কেউ রাজ করতে পারেনি। এই বিষয়গুলো আপনাদের ভাবতে হবে। বিরোধী রাজনৈতিক দলেরা কিন্তু বসে রয়েছে নিজেদের এজেন্ডা ফুলফিল করার জন্য, এটা ঠিক। সুতরাং যে সরকার থাকে তাকে অনেক সহ্য করতে হয়, অনেক ধীর স্থির হতে হয়, অনেক ভদ্র নম্র হতে হয়। এই বিষয়টাতে আমি খুব রাফ অ্যান্ড টাফ। আমার হাতে ক্ষমতা আছে বলেই আমি যখন তখন আপনাদেরকে ধরে মেরে শেষ করে দিতে পারি। এই মানসিকতা নিয়ে কিন্তু কোনো সরকার শাস্তি এবং সুস্থির একটা পরিস্থিতি দিতে পারে না। এই ভিডিওর বলতে দিয়ে একটা কথাই বলতে চাই, যারা ডিপ স্টেট থিওরি এখনো দেখছেন, তারা দেশের দুর্নীতি দেখছেন না। ছাত্র সমাজ অনেক কিছু বদল করে দিতে পারে, এই ছাত্র সমাজের অনেক কিছুই পছন্দ না হতে পারে, এই ছাত্র সমাজের অনেক আন্দোলনে বেলুন জলেরাও মাথা গলাতে পারে, এমনকি বিদেশি শক্তিরাও মাথা গলাতে পারে। কারণ এই আন্দোলনের নির্দিষ্ট কোনো মাথা নেই। তাই এই আন্দোলন খুব সহজ সরল, খুব স্বতন্ত্র, খুবই নিজস্ব ভঙ্গিতে উঠে এসেছে। তাই আমার মনে হয় কেন্দ্র এবং রাজ্য দুটো সরকারকেই এই স্বতঃস্ফূর্ত আন্দোলনকে অনেক বুদ্ধি দিয়ে, অনেক বিবেচনার সঙ্গে সামলাতে হবে। মাথা গরম করলে সরকার উল্টে যেতে পারে। যাই হোক, এই ভিডিও এখানে শেষ করছি। আমি কারো পক্ষে বিপক্ষে বলার জায়গায় নেই, কারণ আমি যদি মনে করি যে একজন সাংবাদিক বা জার্নালিস্ট, আমার কাজ হচ্ছে প্রপার যেটা ঘটছে সেটা আপনাদের সামনে তুলে ধরা, আর সেটাই তুলে ধরার চেষ্টা করা। আই এম বোস। এই ভিডিও এখানে শেষ করছি। আপনি যদি মনে করেন আই এম বোসের এই ভিডিও আপনার পছন্দ হয়েছে বা আপনার কোনো মতামত থাকে, তাহলে গণতান্ত্রিকভাবে আপনি কমেন্ট সেকশনে সেটা লিখতে পারেন। প্রচুর মানুষের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, আর এই চ্যানেলকে প্রত্যেক দিনের জন্য আপনার সঙ্গী বানানোর জন্য প্লিজ সাবস্ক্রাইব না করে যাবেন না। চ্যানেলটি আপনার সঙ্গে যদি থাকে, যখনই কোনো কিছু আপলোড করবো হোয়াটসঅ্যাপে চলে আসবে নোটিফিকেশন, তাহলে প্লিজ ডেসক্রিপশনে গিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নিন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওয়ে। এখানে শেষ করছি। জয় হিন্দ।